ओम सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्যাং देहि नमस्तु। নমস্কার। আজকে একটা বাস্তব ধর্মী বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। মানুষের জীবনে দেখবেন, যে কোনো মানুষের জীবনে একটা ব্যাড ফেজ যেটাকে বলে দুঃসময়, সেটাকে অ্যাভয়েড করতে পারে না কেউ। জীবনে অন্তত 2 থেকে 3 বার এমন একটা সময় আসে, সেই সময় আপনি দিশে খুঁজে পান না যে কোন দিকে যাবেন, বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করেন। সেটা স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষার্থী বলুন, তারপরে চাকুরিজীবী বলুন, ব্যবসায়ী বলুন, প্রফেশনাল বিজনেসের সঙ্গে যারা কানেক্টেড তারা বলুন, সব সেক্টরেই দেখবেন একটা করে ব্যাড ফেজ আসে। এই ব্যাড ফেজটা দেখুন, যে সময় মানুষের মধ্যে আসে, প্রথম তার কিন্তু মনটা হিট করে। এই মনের কারক হচ্ছে চন্দ্র। এই মনটা হিট করার জন্য সেই সময় আপনি দিশা খুঁজে পান না, কি করব কি করব না, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে প্লে করে না। তার মধ্যে যদি রাহু কোনোভাবে সংযুক্ত হয়, তখন কিন্তু আপনার ডাইভারশন অফ রুট হয়ে যায়, কখনো এদিকে যান কখনো ওদিকে যান। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি। এখন ব্যাপার হচ্ছে যে, যার মনে করুন এরকম একটা সময় চলছে, অবশ্যই আপনারা প্রথমেই চিন্তা করেন যে আমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাই। আমাদের কাছেও অনেকে আসে, কিন্তু আজকে এই আলোচনার পরে একটু বুঝে যাবেন যে আপনাদের ঠিক কোন সময়টা অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত, তার আগে আপনাদের কি কি করণীয়। দেখুন, যে কোনো মনে করুন কারো একটা ব্যাড ফেজ চলছে, যে কোনো ব্যাড ফেজ তার থেকে ওভারকাম করতে গেলে 6টা বেসিক এনার্জি আছে। সেই এনার্জিগুলো কিন্তু আপনাকে একটা 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 করে চেক করতে হবে। প্রথম হচ্ছে যে আপনার বডির এনার্জি, যে আপনাকে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড দেখছে কিভাবে দেখছে, প্রেজেন্টেবল, নন প্রেজেন্টেবল, কিরকম ভাবে দেখছে। আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো যে আপনি নিজেকে কেমন দেখছেন। যদি দেখেন যে আপনার মধ্যে পজিটিভিটি আছে, ইউ আর প্রেজেন্টেবল, যদি আপনি প্রেজেন্টেবল মনে হয়, তাহলে তো মিটে গেল। আর যদি দেখেন যে আপনার আয়নার মধ্যেও আপনি দেখছেন একটা হতাশাগ্রস্ত মানুষ, যার মুখে চোখে শরীরের আচার আচরণে সবসময় হতাশার ছাপ, সেটাকে ঠিক করতে হবে ভাই। সেটা যতক্ষণ পর্যন্ত আপনি সে ঠিক না করবেন না, আপনার পরবর্তী এনার্জি লেভেলে কিন্তু আপনি যেতে পারবেন না। কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা অভ্যেস করুন। অতঃপর শরীরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। পা থেকে শুরু করে একদম চুল পর্যন্ত প্রতিটা সেকশন আপনি একটু ভালো করে চেক করুন, কোন জায়গাটা আপনার পক্ষে অসুবিধার কারণ হচ্ছে। আপনি যখনই দেখবেন শরীরের যে অ্যাপিয়ারেন্সটাকে যখনই পজিটিভ করার চেষ্টা করবেন, আপনাকে তো অনেক স্মার্ট লাগবে দেখতে, অনেক প্রেজেন্টেবল দেখতে লাগবে। তখন দেখবেন নিজের মধ্যেও একটা আত্মবিশ্বাস আছে। মানুষের যখনই দুঃসময় শুরু হয় না, প্রথমে দেখবেন মুখটার অবস্থা দেখবেন, একেবারে চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন যে আপনার কিছু হচ্ছে না লাইফে, একেবারে কনফার্ম। সেই সময় কিন্তু শুধু শুধু অ্যাস্ট্রোলজারের কাছে ওই সময় ইমিডিয়েট দৌড়াদৌড়ি করবেন না। কোন স্টেজে দৌড়াবেন এই আলোচনার মাধ্যমেই জানবেন। তার জন্য এই অনুষ্ঠানের কোনো অংশ দয়া করে স্কিপ করবেন না। তা আপনি প্রথমে সকালবেলা স্নান করবেন। এবার স্নানের জলে একটু হলুদ দেবেন, কোনো দিন একটু গোলাপ জল দেবেন, গোলাপ জলটা পারলে শুক্রবার দেবেন, বাকি দিনে হলুদ দিয়েই চান করবেন, আর শনিবার একটু নুন দিয়ে। এই যে আপনার জিনিসগুলোর এনার্জি কিন্তু আপনার শরীরের মধ্যে আসবে। এটা করার পরে দেখবেন অনেক ফ্রেশ মনে হবে আপনাকে। অতঃপর দ্বিতীয় সেকশনে যখন আপনি যাবেন, সেটা হলো আপনার পোশাক আশাক। কেন? এই যে বাহ্যিক জগৎ আপনাকে দেখে, আপনার মুখটা, আপনার শরীরটা, আর তারপরে হচ্ছে আপনার পোশাক, এর মধ্যে দিয়ে তারা আপনাকে অ্যাসেস করার চেষ্টা করে। এবার আপনি মনে করুন যে পোশাক আশাক ব্যবহার করেন ফেডেড কালার, কোনো জায়গায় রং চটা, চিক স্ট্রাইপ, তারপরে চক্কর বক্কর মার্কা। কেন? কোনো নতুন পোশাক যেটা শাইনিং, সেটা কিন্তু শুক্রকে রিপ্রেজেন্ট করে। আর যখনই সেটা ফেড হয়ে যায়, কোনোভাবে একটুও যদি ছিঁড়ে যায়, তার মধ্যে কিন্তু স্যাটার্ন এনার্জি চলে আসে, শনির এনার্জি। তো শনির এনার্জি যদি পোশাকের মধ্যে আসে, তখন সেখানে কিন্তু একটা ডিপ নেগেটিভিটি চলে আসে। এবং আপনি যতই চেষ্টা করুন লোকের সামনে গিয়ে প্রেজেন্টেবল হওয়ার, আপনার আলটিমেট আচার আচরণ কিন্তু তাদের চোখে ধরা পড়ে যাবে যে আপনি কোনো না কোনোভাবে নিশ্চয়ই কোনো একটা প্রবলেমে আছে। তো কেন আপনি এক্সটার্নাল ওয়ার্ল্ডকে শো করবেন যে আপনি প্রবলেমে আছেন? সব সময় আপনি পজিটিভ থাকার চেষ্টা করবেন যে না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তো আপনার পোশাক আশাক কি করবেন? যে দিনের যে কালার, সোমবার থেকে শুরু করবেন শনিবার পর্যন্ত যে কালার, সেই কালারগুলোকে ব্যবহার করুন। আর পারলে
প্লেন ড্রেসের মধ্যে চলে যান, দেখুন না কিছুদিন করে। এই আপনার চেক টেক যেসব জামা কাপড় আছে না, কিছুদিন একটা সাইড করে রাখুন, যদি সম্ভব হয় ওগুলোকে বিদায় করুন। একটু প্লেন শেডের কয়েকটা জামা কাপড় নিয়ে আসুন, সেগুলো পরা চালু করে দিন। যেমন সোমবার যদি হয়, সাদা, একদম সাদা, মানে আমি শার্টের কথা বলছি, আমি কি প্যান্ট পরবেন তাই নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, সেটা মহিলারাও পরতে পারেন, ছেলেরাও পরতে পারেন। তো আপনি সাদা ড্রেস পরবেন। আর হচ্ছে যখনই আপনি মঙ্গলবার কোনো ড্রেস ব্যবহার করবেন, চিন্তা করবেন লাইট শেড অফ রেড বা মেরুন, এই জাতীয় কোনো কাপড়। বুধবার যখন আসবে আপনি চেষ্টা করবেন হালকা কোনো গ্রিন শেডের মধ্যে পরতে। বৃহস্পতিবার হালকা হলুদ, শুক্রবার দিন সাদা তো অবশ্যই, তার সাথে হালকা পিঙ্কও পরতে পারেন। আর শনিবার দিন আপনি লাইট শেড অফ ব্লু মানে স্কাই ব্লু এটা পরতে পারেন। আর যারা মনে করুন কালো মানে ব্ল্যাকের প্রেমী, তারা ইচ্ছে করলে পরতে পারেন, কিন্তু কোনো ব্ল্যাক ড্রেস পরে কোনো চাকরি স্থলে বা কোনো ব্যবসায়িক স্থলে বা কোনো কোর্ট কাছারির মামলাতে কোনো কালো পোশাক পরে যাবেন না। এই হলো পোশাক। যেদিনকে দেখবেন এই পোশাকের এনার্জি আপনি সঠিকভাবে প্রয়োগ করছেন না, আপনাকে নিজেকে অনেক স্মার্ট মনে হবে, অনেক স্মার্ট মনে হবে। তারপরে হাতে একটা ঘড়ি অতি অবশ্যই রাখবেন, আর পকেটে একটা পেন ক্যারি করবেন। এই দুটো অভ্যেসও কিন্তু সাথে সাথে আপনাকে করতে হবে। এই দুটো যখন স্টেজ আপনি পার হয়ে গেলেন, থার্ড স্টেজ কি? স্পিরিচুয়াল এনার্জি। এই স্পিরিচুয়াল এনার্জি বলতে আমরা কি বুঝি? আধ্যাত্মিক যেসব নিয়ম কানুন সেইগুলোকে ফলো করা। সকালবেলা যখন আপনি স্নান সেরেই ফেলেছেন, প্রথমেই দেখবেন একটা তামার ঘটিতে করে একটু চাল, একটু কুমকুম দিয়ে সূর্যদেবকে অর্ঘ্যটা দিয়ে দেবেন। সূর্য প্রণাম মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা পাঠ করে সূর্যদেবকে জলটা দেবেন। সূর্যদেবকে জল দিলে আপনার রবি তো ভালো হবেই, মানে রবি আপনার যদি খারাপও থাকে হরস্কোপে, সেও কিন্তু দেখবেন ধীরে ধীরে ভালো ফল দিতে আরম্ভ করবে। এবং তাই শুধু নয়, এই সূর্যকে জল দেবার কিন্তু অনেকগুলো সাইন্টিফিক কজ আছে। কেন এই যে যখনই আপনি জলটা অর্ঘ্য দেন এইভাবে মাথার উপরে তুলে, সেই সূর্যের আলোর ভেতর দিয়ে যে 7টা কালার আছে, সেই কালার এনার্জিগুলো কিন্তু আপনার শরীরে প্রবাহিত হয়ে আপনার শরীরের টোটাল কালার ব্যালেন্সিংকে সন্তুলিত করে। এই হচ্ছে সান এনার্জির রহস্য। অতঃপর সান এনার্জির থ্রু দিয়ে ভিটামিন ডি সেগুলো পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে আসে, শরীর কিন্তু চনমনে হয়ে ওঠে। অতঃপর যখনই সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেল, ভূমিতে বসে যাবেন, যেখানে সম্ভব ভূমিতে বসে যাবেন, যোগাভ্যাসগুলো করে ফেলবেন, হাততালি দেওয়া যোগাভ্যাস। অতঃপর কিছুটা লাইট এক্সারসাইজ করে মানে মঙ্গলের একটা মন্ত্র আছে, ওম অং অঙ্গার কায়ে নমঃ, এটা 3বার বলবেন, ভূমিকে প্রণাম করে উঠে পড়বেন। অতঃপর মা সরস্বতীর এই মন্ত্রটা পড়ে দিনের কাজ আরম্ভ করবেন। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এইটা ছাড়া দিনের কোনো কাজ আরম্ভ করবেন না। আর শিব মন্দির একটা একদম মানে প্রতি সোমবার যে কোনো একটা পুরনো শিব মন্দির বেছে নিন, সেইখানে যাতায়াত শুরু করে দিন। কারণ আপনি হয়তো আপনারা জানবেন আমার আগের ভিডিওর মাধ্যমে যে একমাত্র শিব মন্দিরের থ্রু দিয়ে আপনার যদি নবগ্রহের 3-4টে প্ল্যানেটেরও কোনো রকম ম্যালেফিক প্রভাব থাকে, সেগুলোও কিন্তু আপনি খণ্ডন করতে পারেন। তার বিভিন্ন ক্রিয়া আছে। কদিন বাদেই হয়তো শিবরাত্রি উপলক্ষে একটি ভিডিও আমরা রিলিজ করব। তার মধ্যে দিয়ে আমি জেনে যাবেন যে শিবরাত্রিতে আপনার কি করণীয় আছে, আপনার কোন জায়গাটার প্রবলেম এবং তার জন্য আপনি কি অর্পণ করবেন, তাতে কি ফল লাভ হবে। অতএব শিব মন্দিরে যাতায়াত করবেন, আর বাড়িতে অতি অবশ্যই শিবলিঙ্গ রেখে তাকে জল দেওয়া একদম রেগুলার হ্যাবিট করে ফেলুন। বুধবার দিন গণেশজিকে একটু দুব্য দিতে ভুলবেন না। ওম গং গণপতায় নমঃ, এইটা মন্ত্রটা 21 বার জপ করে দুব্য দিয়ে দেবেন। দুব্য কিন্তু তার পায়ের সামনে দিতে নেই, তার মাথায় দেবেন, এটা মনে রাখবেন। এই হয়ে গেল আপনার স্পিরিচুয়াল কারেকশন। এই 3টে স্টেজের পরে সেটা হয়ে গেল আপনার বাসস্থান। আপনি যে জায়গাটায় থাকেন, আপনার কাছে 3টে এনার্জি কিন্তু প্লাস। এখন যে জায়গাটায় থাকেন সেখানেই তো হয়তো কোনো ইমব্যালেন্স আছে, হয়তো সেখানে উত্তর পূর্বতে কোনো ইমব্যালেন্স, দক্ষিণ পশ্চিমে কোনো ইমব্যালেন্স, দক্ষিণ পূর্বতে কোনো গন্ডগোল, উত্তর পশ্চিমে কোনো গন্ডগোল, কোনো ভুল জায়গায় দরজা স্থাপনা। তো এইগুলো যদি থাকে, আপনার শরীরে এনার্জি থাকা সত্ত্বেও, পজিটিভ এনার্জি থাকা সত্ত্বেও, আপনি কিন্তু বাসস্থান দিয়ে কিন্তু একটা লেগ পুলিং চলে আসবে। আপনার যদি 3 পয়েন্ট অলরেডি আর্ন করা থাকে, 4র্থ পয়েন্টের দিকে যখন ড্রাইভ করবেন, আলটিমেটলি দেখবেন ওটা তো -1 হয়ে গিয়ে 2 দাঁড়িয়ে গেল। তো এগুলো কিন্তু আমরা দেখে থাকছি। তো বাসস্থানে নট নেসেসারি সবসময় আপনাকে বাস্তু কনসালটেন্টের দ্বারস্থ হতে হবে, আপনি নিজেও অনেকগুলো জিনিসকে ঠিক করতে পারেন। সংক্ষিপ্তভাবে আজকে কয়েকটা জিনিস বলে যাই।
প্রথম জিনিসটাই হলো টয়লেট। ছেলেরা নিয়মিত টয়লেট পরিষ্কার করবেন, মহিলারা হাত দেবেন না। বাড়িতে কোনো স্পাইডার নেট থাকলে সেগুলো সবসময় পরিষ্কার রাখবেন। বাড়িতে পুরনো জুতো, তারপরে ছেঁড়া জুতো ইত্যাদি রাখবেন না। পুরনো পোশাক আশাক যদি বাড়িতে থাকে বিদায় করবেন। কোনো বন্ধ ঘড়ি, বন্ধ মোবাইল, বন্ধ ইলেকট্রনিক কোনো জিনিস, বন্ধ ক্যামেরা যদি থাকে তো দূর করে তাড়াবেন ঘর থেকে। বন্ধ ঘড়ি যদি কারো বাড়িতে থাকে তার জীবনের চাকা কোনোদিনও ঘুরবে না, এটা লিখে রেখে দিন, লিখে রেখে দিন। ম্যাক্সিমাম মানুষ ভুলগুলো কোথায় করে, যেখানেই দেখবেন ওভারহেড বাঙ্ক সেই জায়গাটায় যত গার্বেজ। অতঃপর দেখবেন পূর্বজদের ছবি ভুল জায়গাতে টানিয়ে কেউ কেউ ঠাকুর ঘরে রাখছেন, কেউ কেউ উত্তরের দেওয়ালে, পূর্বের দেওয়ালে। এই ভুলগুলো করবেন না। তাহলে আপনি যতই এনার্জি কারেকশন করুন, পূর্বজদের অভিশাপ কিন্তু আপনাকে সব শেষ করে দেবে। পূর্বজদের নিয়েও আমাদের একটা ভিডিও আছে, সেই জায়গাটা ইন ডিটেলে দেখবেন। আজকে আরো আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হবে। তো পূর্ব যদি আপনার দক্ষিণ পশ্চিমে কোনো রকম প্লেস না থাকে, দক্ষিণ দিকেও রাখতে পারেন, মানে ফটোর ব্যাকটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, কোনো পূর্বজদের ছবি একটা পেরেকের মধ্যে হ্যাং করে রাখবেন না। তলায় একটা প্ল্যাটফর্ম দিয়ে কোনো একটা কাঠের বেস তৈরি করে তার উপরই তাকে স্থাপনা করবেন। তবেই তার আশীর্বাদ থেকে আপনি কিন্তু সারা জীবন সন্তুলিত থাকবেন। এবং যেখানেই দেখবেন পূর্বজদের আশীর্বাদ সাথে আছে না, আপনাদের জীবনে গতিকে আর কেউ কারো পক্ষে আটকানো সম্ভব না। এই হলো বাসস্থান। এই বাসস্থান এই পর্যন্ত করেও আপনি দেখছেন কোনো না কোনো জায়গাতে, কোনো একটা জায়গাতে কিছু গন্ডগোল এখনো যেন রয়ে গেছে, আপনার মনে হচ্ছে। এই সময় আপনি কিন্তু ভালো একটা অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হবেন। তাকে বলবেন আপনার আসল সমস্যাটা কি। দেখুন, অ্যাস্ট্রোলজি তো বিরাট বড় একটা সাবজেক্ট, বিরাট বড় সায়েন্স। আপনি যদি স্পেসিফিক কোনো একটা এরিয়া না বলেন, সেই অ্যাস্ট্রোলজার আপনার আসল কারণটা ছেড়ে দুনিয়ার কাহিনী আপনাকে শুনিয়ে দেবে। আপনিও বিভ্রান্ত হবেন, গাদা গুচ্ছের পাথর পড়ে আরও অবস্থা খারাপ করে ফেলবে। আপনি বলবেন আমার এই জাতীয় সমস্যা আসছে, উনি তখন দেখবেন আপনার মানে ভাগ্যের গ্রহটিকে, কর্মের গ্রহটিকে, আয়ের গ্রহটিকে দেখবে কোন কোন অধিপতি আপনার এইসব সেকশনে আছে, মানে 9th হাউস, 10th হাউস, 11 হাউস, এইসব হাউসের মধ্যে কোন গ্রহের রুলিং রয়েছে, তারা কোথায় অবস্থান করছে, তাদেরকে কিভাবে আপলিফ্ট করা যায়। কারণ আপনার তো সেই সময় ভাগ্য, কর্ম এই দুটোকে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং থার্ড হাউসকেও আপনার দেখা দরকার, যে আপনার নিজের উদ্যম কতটা, সেটাও দেখা দরকার। তারপরে যখন এই স্থানগুলো অ্যাক্টিভেট হয়ে যায় না, তখন কিন্তু ধনস্থানও আপনার অ্যাক্টিভেট হয়ে যায়। ভাগ্য আর কর্ম যখন একসাথে হয়, তার রেজাল্ট হয় কর্মফল। ওই জন্য আমরা আয়ের ঘরে বেশি নজর দিই না, যে কর্ম আর ভাগ্যকে আপনি ঠিক রাখুন, আয় অটোমেটিক আসবে। সেই সময় আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং দেখবেন যে দুটির বেশি রত্ন যেন কোনোভাবেই হাতে না থাকে। কারণ আমাদের দেখছেন হাতে, আমার হাতে যদিও দুটো ছিল, একটা আজকে খুলে রেখেছি, একটাই মাত্র পড়ে আছি, সেটা হলো ফিরোজা। আর তো আমি রুদ্রাক্ষর ওপরে মূলত বিশ্বাসী। আমরা তো রুদ্রাক্ষ ধারণ করেই আমরা থাকি। আর আমরা এই জন্য কাউকে বলিও না দুটোর বেশি রত্ন ধারণ করতে। তো যেখানেই দেখেছি আমরা দুটোর বেশি রত্ন ধারণ করেছে, তারা কিন্তু মানে বিভ্রান্তের মতো ছোটাছুটি করেছে এবং তাদের জীবনে কিছু হয়নি। সর্বোপরি যারা গোমেদ আর ক্যাটসাই, আবার আমাকে বলতে হচ্ছে, যারা যারা গোমেদ আর ক্যাটসাই পড়ে আছেন, একটু প্লিজ রিভিউ করুন। দেখুন এই পাথরগুলো পড়ার পরে আপনার জীবনে কোনো উন্নতি হয়েছে কিনা। যদি হয়ে থাকে কিপ ইট, তার মানে 1%-এর মধ্যে আপনি। তো যদি আপনি দেখেন এগুলো 2-3 বছর ব্যবহার করার পরেও আপনার দেখছেন উত্তরোত্তর সমস্যা বৃদ্ধি পাচ্ছে, জীবনটা গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছে, শত্রুতা বৃদ্ধি হচ্ছে, অযথা চোট আঘাত পাচ্ছেন, ওগুলোকে রিমুভ করে রাখুন। রিমুভ করে রাখুন, ভালো থাকবেন। তো এই হলো প্ল্যানেটের এনার্জি। সেই সময় আপনার যথাযথ স্টোনটাকে ধারণ করতে হবে। এবারে মনে করুন আপনার তো হরোস্কোপের 12টা হাউস, 9টা প্ল্যানেট। এই 9টা প্ল্যানেটের মধ্যে দেখবেন যে কোনো লগ্নের রাশির তার 3টে দেখবেন আনুমানিক বন্ধু গ্রহ থাকে, 3টে থাকে এনিমি, আর 3টে আনুমানিক থাকে নিউট্রাল। 3টে নিউট্রাল থাকে। এর মধ্যে রাহু কেতুকে ধরবেন না, কেন তারা তো আর গ্রহ নয়, তারা নোটস। এবং এই গ্রহদের মধ্যে আবার একটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যেটা শুনলে হয়তো আপনারাও হাসবেন, এর মধ্যেও দুটো দল আছে। মানে সেই আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই দুটো দল। এক দলে বসে আছে বুধ, শুক্র আর শনি, আরেক দলে বসে আছে চন্দ্র, বৃহস্পতি, রবি আর মঙ্গল। এরা দুজন কিন্তু জাস্ট দুটো পার্ট, বুঝতে পারছেন তো? তার মানে দুটো পার্ট। এবারে আপনার দেখবেন যে লগ্ন অনুযায়ী আপনি কোন গ্রহের রুলিং এ আছেন। অবশ্যই সেই গ্রহের যারা যারা রয়েছে, মানে যদি শুক্র হয় তাহলে বুধের দেখতে হবে, শনির দেখতে হবে, তাদেরকে তো অবশ্যই দেখতে হবে। এবারে কথা হচ্ছে কি, যে
নট নেসেসারি কি আপনি অন্য আরেকটা সেকশনের গ্রহের প্রতিকার করতে পারেন না, কিন্তু কথা হলো যে আপনাকে মূলত ড্রাইভ করতে হবে 9 নম্বর 10 নম্বর হাউসের জন্য। এই দুটো হাউসকে ড্রাইভ করতে হবে। অতঃপর যদি দেখা যায় যে অন্য কোনো স্থানেও আপনার সমস্যা আছে, সেখানে অ্যাস্ট্রোলজার বলবে কোনটা আপনার প্রায়োরিটি। সে তো আপনাকে 3টে বন্ধু গ্রহের রেমেডি দিতে পারে, মারক গ্রহের তো কোনো অ্যাস্ট্রোলজিতে রেমেডি নেই। তখন আপনি কি করবেন? তার জন্য হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায় কি? রুদ্রাক্ষ এনার্জি। মনে করুন যে আপনার 3টে বন্ধু গ্রহ, 3টের মধ্যে 2টোর জন্য আপনি রত্ন নিয়ে নিয়েছেন, আর অথচ 2টো কিন্তু আপনার শত্রুতা করছে, অত্যন্ত মারক স্থানে বসে আছি, খুব খারাপ অবস্থা। কি করবেন? রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কি করে জানেন? যে গ্রহটা, সেই গ্রহটার না, তাকে সরাসরি তাকে হিট করে না, অনেকটা হোমিওপ্যাথির মতো কাজ। মানে সেই ভেতরে ইন্টারনাল লেভেলে গিয়ে তার মারকতাটাকে নষ্ট করে, মারকতা নষ্ট করে তার সুপ্রভাবটাকে আপনার উপরে দান করে। সেটাই হলো রুদ্রাক্ষ। যেটা রুদ্রাক্ষ সাধারণত আমরা যেগুলো ভালো গ্রহ তাকে দিই না, কেন ভালো গ্রহর জন্য রুদ্রাক্ষর প্রয়োজনটাই বা কি? একটা দুটো স্টোন নিয়ে যখন হয়ে যায়, দরকার পড়ে না। মানে মেনলি আমরা দেখেছি মঙ্গল, শনি, কেতু, রাহু, এদের জন্যই আমাদের রুদ্রাক্ষর ব্যবহারটা বেশি করতে হয়েছে। আর ইন জেনারেল আমাদের একটা রিসার্চ ম্যাটার যেটা বলে দিচ্ছি, 5মুখী আর 7মুখী, এই দুটো রুদ্রাক্ষ আপনি চোখ বন্ধ করে জেগেও করতে পারেন। সে আপনি অধ্যয়নরত হন, চাকুরিজীবী হন, ব্যবসায়ী হন, যেই হন, আর সিনিয়র সিটিজেনই হন, তারা এটা 7 আর 5মুখী ব্যবহার করতে পারেন। এবারে বাকিটা হচ্ছে যে আপনার হরোস্কোপের গ্র্যাভিটি অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে আপনি কোন মুখী রুদ্রাক্ষ নেবেন। 1 আর 2মুখী রুদ্রাক্ষ প্রায় অমিল, অত ওই দুটো বাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে 3 থেকে নিয়ে 9মুখী পর্যন্ত। এবারে মনে করুন কারো হয়তো 1মুখীর খুব প্রয়োজন, তখন আমরা 12মুখী দিয়ে তাকে ব্যালেন্স করি, মানে 12মুখীও সূর্যের রুদ্রাক্ষ বলা হয়। তো রুদ্রাক্ষ দিয়ে তখন আপনার কি হলো, যে মারক গ্রহগুলো যেগুলো আপনাকে লেগ পুলিং করে, সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করে দেওয়া হলো। এই জন্যই রুদ্রাক্ষর ব্যবহার। এই হলো গিয়ে 6টা এনার্জি যেটা আপনার শরীরে এসে গেল। অতঃপর যেটা শেষ, সেটা হচ্ছে আপনার সেলফ অ্যাটিটিউড, যে আপনি নিজে আপনি কিভাবে সমাজের সঙ্গে চলবেন। আপনি দিনের কাজ দিনে শেষ করবেন, একটা লক্ষ্যে নিয়ে চলবেন, যেদিকে তাকাবেন সেই দিকেই যাবেন। আপনি যদি কোনোদিন ডান দিক, কোনো সময় বাদিক করতে থাকেন, তাহলে কিন্তু রাহু এই সময় আপনাকে ক্ষমা করবে না। লক্ষ্যটা যেন এক স্থির থাকে। আর হচ্ছে কোনোদিন পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা, এই 3টে জিনিস থেকে সহস্র যোজন দূরে থাকবেন। কারণ একটা জিনিস মনে রাখুন, কারো দিকে যখন আপনি ফিঙ্গারিং করবেন না, আপনার দিকে এরকম 3টে আঙ্গুল কিন্তু রয়েছে, এটা খেয়াল রাখবেন। অতএব কারোর দিকে ফিঙ্গারিং করা থেকে নিজে বিরত থাকুন। অযথা অ্যাঙ্গার, মানে যে রাগ হয়ে যাওয়া, সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। যখনই দেখবেন আপনার রাগ হয়ে যাচ্ছে না, 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবেন, দেখবেন কিছুক্ষণ বাদে আপনার রাগটা কমে গেছে। আর হাতটাকে সবসময় এরম এরম করবেন, যখনই রাগ হয়ে যাবে এরম এরম করবেন, একটু ঠান্ডা জল খেয়ে নেবেন, মুখে টুকে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, রাগটা কমে যাবে। রাগ একটা কিন্তু এমনই জিনিস, আপনার শরীরের নানান রকম মানে মারণ ব্যাধি পর্যন্ত নিয়ে আসতে পারে। অতএব নিজের আচরণটাকে শেষ মুহূর্তে ঠিক রেখে এই এতগুলো এনার্জির সুফল আপনি পেতে পারেন। এবারে বুঝতে পারলেন এই আলোচনার গ্র্যাভিটি, এইগুলো অভ্যেস করুন, অনেক ভালো থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আবার একটা নতুন কিছু নিয়ে, ততদিনের জন্য বিদায়, নমস্কার।